খুব কম করেন। তো ঢাকার শহরের বুকে একটা জনসভা করলেন, সেইখানে ওনাদের ঘোষণা ছিল 1 থেকে 7 দফা ব্যাপার ছিল। সেইখানের একটা দফা ছিল যে আমরা এমপি হলে গাড়ি নিব না, প্লট নিব না, বাসা নিব না, একবারে প্রতিশ্রুতিবদ্ধ। গাড়ি বাড়ি চাই না কিছু, এখন তো মনে হচ্ছে প্লটও নেবেন। হ্যাঁ, প্লটও নেবেন, প্রতিশ্রুতিবদ্ধ ওনারা হয়েছিলেন। তো সেইটা নিয়ে অনেক কথাবার্তা আলোচনা তখন আমরা টকশো করছি। এখন এইখানে ব্যাপার যেটা হলো, এবং আপনি জানেন নিশ্চয়ই যে 1/11 সরকারের সময় 7টা গাড়ির মামলা হয়েছিল, 7টা গাড়ির মামলা, এবং এই গাড়ি ট্যাক্স ফ্রি গাড়িটা প্রথম আইনটা পাশ করেছিলেন এরশাদের পার্লামেন্টে, এবং সেই এরশাদের পার্লামেন্টে জামাত ইসলাম কিন্তু একটা কয়েকজন নির্বাচিত প্রতিনিধি এবং তারা যোগ দিছিল কিন্তু 86 পার্লামেন্টে, এবং ওনারা 86 পার্লামেন্টে গাড়ি প্রভোগ করেছে জামাত ইসলাম, এবং 91 পার্লামেন্টেও প্রভোগ করেছে জামাত ইসলাম। তো সেইখানে প্রভোগ করার পরে ওনারা মানুষকে কিছু সস্তা সেন্টিমেন্টের যে বিষয়টা বলে সেটা ওনারা বললেন, বলে টেলিয়ে করলেন। আমাদের সময় আমরা যখন এমপি ছিলাম 8 থেকে 14, মেয়েদেরকে তখন মার্কেন্টাইল ব্যাংক থেকে 40 লক্ষ টাকা লোন সুবিধা তখন করে দিছিলেন। তো লোন সুবিধাটা থাকে, অনেক মেয়ের তো 40-50 লক্ষ টাকা গাড়ি কেনার সামর্থ্য থাকে না, কারণ অনেকেই হাউস ওয়াইফ ছিল, পার্টি করে, ঠিক আছে। তো তখন সেই সুবিধার কারণে 5 বছরের সেই লোনটা আবার যারা নিচ্ছে তারা পরিশোধ করে নিচ্ছে। কিন্তু এখন 111-এর সময় 6টা মামলা হয়েছিল ট্যাক্স ফ্রি গাড়ির। তো সেইটার ভিতরে আমার হাজব্যান্ডের গাড়িটা ছিল ফালু ভাইয়ের ওখানে, কারণ ফালু ভাই ওই গাড়িটা তখন নিয়ে যে গুলশান অফিসে প্রোটেকশন দিয়ে ম্যাডামের সামনে পিছনে করে নিয়ে যেতেন। তো বারবার ন্যাম ভাবনার কারণ বাজে তো কাছাকাছি, তো গাড়িটা তখন ওখানে ধরে ফেললো। ধরে ফেলার পরে প্রথম আলোতে আসছে যে 1100 এমপি ট্যাক্স ফ্রি গাড়ি আনছে, তার ভিতর হারুনুর রশিদের গাড়িটা র‍্যাব 7 জব্দ করছে। তা আমার হাজব্যান্ড বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে সে দুজনেই আমরা ন্যাম ভবনে উঠবো, বাই দিস টাইম ওইটা দেখে তখন ও বলছে আন্দাজি ফাঁসবে কেন, আমি যাই এখন, যে গাড়িটার যে আমার গাড়ি মালিক আমি রাখছি ওখানে, যে বলি আমি বললাম তুমি যেও না, মানুষ পালাচ্ছে। বলছে কি আছে, আমার দুর্নীতি আছে না করাপশন আছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে যে ধরেন করলো। এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে 5 জনই খালাস পেল, আমার হাজব্যান্ডকে পার্লামেন্ট মেম্বার হওয়ার পরও 5 বছরের কিন্তু জেল দিল। এবং আমার চাঁপাইনবাবগঞ্জের জেলাতে আমার হাজব্যান্ডের যে প্রতিপক্ষ দাঁড়িয়েছে নুরুল ইসলাম বুলবুল, এবং টোটাল জামাত ইসলামের ইস্যু ছিল যে হারুন এমপির নামে ট্যাক্স ফ্রি গাড়ি বেচে খাওয়ার হচ্ছে মামলা, এবং ওইটা এখনো কিন্তু ওনার নামেই আছে, ঠিক আছে। তো এখন এই বলে তারা ব্যাপক প্রচার প্রচারণা চালালো। তো এইখানে যখন এটার কাউন্টার দিতে গেলাম, কাউন্টার দেওয়াটা আবার জামাতের বিপক্ষে এটা মহা অপরাধ, পাপী হয়ে যেতে হয়। পাপী আর অন্তস্থই বাদ দিয়ে দিল, দিয়ে পাপী লিখে দিল, এবং কমান্ডসে অন্তস্থ নাই, পাপী। হ্যাঁ, তারপরে মমতাজের সাথে তো আমাদের সবাইকে তুলনা করছে, নাচ জানি না, গান জানি না, তারপর আমরা মমতাজ হয়ে গেলাম। তো এইরকম একটা ব্যাপার। এখন আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, যে যে পার্টি এইবার তাহলে যে পার্টি প্রতিনিধি চেয়েছেন, এনসিপি এবং জামাত ইসলামের কথা আমি বলি, তারা কিন্তু প্রত্যেকটা থানা তাদের দলীয় অফিস নেওয়া উচিত, এবং দলীয় অফিসে তাদের কর্মীদের সাথে গেট টুগেদার যেটা করার সেটা মিলিত হওয়া উচিত। ইওনো অফিসে এমপির কার্যালয় থাকা মানে আলটিমেটলি ইওনো সাহেব, থানা ইঞ্জিনিয়ার, এক্সিন টেক্সিন যারা থাকে থানা পর্যায়ের, প্রত্যেকের কাজের কিন্তু একটা হ্যাম্পার হওয়া, এবং মেন্টালি কিন্তু একটা চাপ সৃষ্টি করা, এবং ওখানে একটা কর্মী সমাবেশের মতো গ্যাদারিং এরও কিন্তু একটা ব্যাপার আছে, এবং সরকারি কাজে বাধার এবং আসলে তো অনেকগুলি উপজেলা থাকে, সবগুলোতে তো অফিস থাকে না। এখন আমরা তো রাজনৈতিক সংগঠন করি, আমাদের তো আবার একটুখানি সেই ইউনো তো আবার একটু বৈষম্য হয়ে যাবে, কারণ সেই ইউনোর ওখানে এমপি বসে, অন্যদের ইউনো বসে না। এখন ধরেন রাজনৈতিক সংগঠন থাকলে তার অফিস থাকতে হবে, আর 3 থানা থাকলে ঠিক আছে, একটা থানায় তো তার বাসা থাকবে। আমার চাঁপাইনবাবগঞ্জ জেলা 2 নম্বর সিটে 3 থানার এমপি ছিলেন সৈয়দ মঞ্জুর হোসেন, তো উনি চাঁপাইনবাবগঞ্জ শহরে থাকতেন, 3 থানার লোকেরা তার বাসায় আসতো, এবং আমরাও যখনই যাই ওই বাসার বারান্দা উঠান যা আছে সব মিলেমিশে কিন্তু আমরা কর্মীদের নিয়ে বসি এবং আলাপ আলোচনা করি। তাহলে জামাত ইসলাম একটা সুসংগঠিত সংগঠনের দাবিদার, এবং অনেক নীতিবাক্য ঝাড়লো। নীতিবাক্য ঝাড়ার পরে ওনাদের প্রত্যেকটা থানায় থানায় জেলায় জেলায় কিন্তু অফিস আছে, কার্যালয় আছে। তারপরে আজকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে তেলের যে পরিস্থিতি, তেলকে কেন্দ্র করে আপনার প্রত্যেকটা জিনিসের উৎপাদন, সার কারখানার সার বলেন, গ্যাস কারখানার গ্যাস বলেন, তারপরে এনার্জি ফেনার্জি যা আছে, গার্মেন্ট শিল্প, সবই কিন্তু একটা হুমকির মুখে পড়ে যাচ্ছে। আপনার কাছে আসি আবার এই জায়গাতে একটু তাসিন রিয়াজের কাছে যাই। আমরা হাসনাত আব্দুল্লাহ এমপি তার বক্তৃতা শুনেছি, তিনি বলেছেন যে উনি তো গাড়ি নিবেনই না, ওনার আত্মীয় স্বজনও কেউ যেন এরকম করতে না পারে সেটা উনি নিশ্চিত করবেন। কিন্তু আমি দেখলাম উনি দাবিটা জানালেন যে আমাদেরকে গাড়ি দেন, এবং ইউনো সাহেব গাড়ি পায়, আমরা কেন গাড়ি পাবো না। তো এটা করতে গেলে আমি কিন্তু ওনাকে একটা হিসাব দিয়েছি, একই হিসাবটা আপনাকেও দিই, সরকারের কোটি 2 টাকা খরচ হবে।
আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যদি 1 কোটি টাকা ট্যাক্স বাঁচাতে গিয়ে 2 কোটি টাকা সরকারকে খরচ করতে হয়, তাহলে ট্যাক্স ফ্রি গাড়ি আনলে তো হতো, তুমি তো নিজের পয়সা আনতেন। কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল তুষার ভাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাপি আপা কথা বলছিলেন, উনি চমৎকার কথা বলেন, আগেও আমরা বেশ কয়েকটা শো করছি। আমি একটা জিনিস বলে রাখি, এটা পলিটিক্যাল পারপাসে বলছি না, সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষ এবার পাপি আপাকে সংসদে মিস করবে আনফরচুনেটলি। যত ডিবেটার সব সংসদে এবং যায়। আমি লাস্ট যে শো করতেছিলাম তখনও আমি মন্ত্রমুগ্ধের মতন শুনতেছিলাম, বারবার বলতেছি এটা কিন্তু আবৃত্তি করেছেন, সেটা নিয়ে অনেক হইচই এটা কিন্তু হয়েছে। ওটা কিন্তু কবিতা। এবং আমরা কিন্তু তুষার ভাই, আমি অনেস্টলি বলি আপনাকে, অনিয়ার মানুষ দেখছে, আমরা কিন্তু পাপি আপাদের ওই সময়কার যে বক্তব্য আপনার মনে আছে, একটা খুব রিমার্কেবল একটা কাট পিস আছে, কিন্তু ওই বক্তব্যগুলো কিন্তু আমাদেরকে আন্দোলিত করছে একটা সময়। এবং মানে স্বৈরাচারের বিরুদ্ধে যে আসলে আমাদের দাঁড়ানো উচিত, এই বক্তব্যগুলো কিন্তু রেফারেন্স হিসেবে আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করছে। তো আমরা মিস করবো, মানে রেস্ট থিংস আর রেস্ট আর কি, ওটা বাদ দিয়ে পলিটিক্স স্টিল। সো আমরা বক্তৃতা পাবো, তো টক শোতে আসবেন, আশাবাদী সুন্দর সুন্দর কথা বলবেন, আশাবাদী। আপনি যেই মানে আলোচনাটা এনেছেন বলবেন, আপনি যে আলোচনাটা এনেছেন এটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ আলোচনা। তার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, আপনি ডেফিনেটলি সেগুলো এজেন্ডায় রেখেছেন, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। দেখেন, এখানে মানে একটা ডিফারেন্ট অ্যাসপেক্টে আমি একটু জাস্ট একটা বিষয় অ্যাড্রেস করি। ধরেন হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্যটা দিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ নিশ্চিত রূপে জানেন যে এই বক্তব্যটা তিনি দিয়েছেন, তিনি ওইখানে একটা মানে ছলচাতুরিতা করতে পারতেন, ছলচাতুরিতা করে তিনি এটা অন্য কাউকে দিয়ে করাইতে পারতেন, যে না আমি বলবো না, তোমরা তোমাদের মধ্যে থেকে একজন বলো। কিন্তু তিনি এই মানে ছলচাতুরিতাটা না করে তিনি সততার সাথে দাঁড়িয়ে খুব স্পন্টিনিউয়াস একটা জায়গা থেকে তিনি পয়েন্টটা প্রেজেন্ট করেছেন। আমার কাছে মনে হয় যে এই যে ডাবল স্ট্যান্ড না নেওয়া বা এই ছলচাতুরিতা না করা, এটাও একটা ভালো ব্যাপার। আমি তুষার ভাই আমাদের প্রশ্নে ছলচাতুরির বিষয় আমি আসবো, আমাদের প্রশ্ন হচ্ছে যে 1 কোটি টাকা বাঁচাতে 2 কোটি টাকা, আমি ওই পয়েন্টে আসবো। কাজেই আমার কাছে মনে হয় যে এটা উনি চাইলেই এটা পাশ কাটাইতে পারতেন, এটা যে উনি করেন নাই এটা একটা গুড ইন্টেনশন, আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করতে চাই। অন্য কেউ হইলে হয়তো এটা বল পাস করে অন্য কাউকে দিয়ে বলাইতে পারতেন, হাসনাত এটা করেন নাই। এবার আসেন দ্বিতীয় যে প্রসঙ্গটা, আপনি যেটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এনেছেন, আমি একটা খুব ক্লিয়ার আলাপ বলি, সেটা হচ্ছে যে যদি এখানে সত্যিকার অর্থেই যদি এখানে এই ধরনের কস্টিং ডেভেলপ হওয়ার সুযোগ তৈরি হয়, যেটা 1 কোটি টাকার বদলে 2 কোটি টাকা খরচ হয়, দেখেন পার্লামেন্ট থেকে কিন্তু একটা কথা বলছে, এটা একটা প্রপোজিশন, হাসনাত যেটা জানিয়েছে এটা একটা প্রপোজিশনের ইমিডিয়েটলি আপনি যেটা বলেছেন সকল পার্লামেন্টেরিয়ানরাই কিন্তু এটাকে অ্যাপ্রিশিয়েট করেছে, এবং জাস্ট ইমিডিয়েট প্রপোজিশনের পরপরই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দাঁড়িয়ে তিনি বলেছেন যে তিনি ক্ল্যারিফাই করেছেন, তিনি বলেছেন যে আমরা ট্যাক্স ফ্রি তো এটা অবশ্যই নিব না। পাপি আপা বলেছেন এটা শুধু জামাত না, এটা জামাত, এনসিপি অ্যান্ড বিএনপি পরবর্তী সময়ে জাস্ট যেদিন তারা শপথ গ্রহণ করলেন, যে শপথ গ্রহণ করার পরদিনই কিন্তু এটা তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন, তারাও কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি পোষণ করলেন, তারাও কোনো ধরনের ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট তারা নেবেন না। এখন পয়েন্টটা কোথায় এসে দাঁড়িয়েছে, হাসনাত আব্দুল্লাহ একটা প্রপোজিশন দিয়েছে গভর্নমেন্টের কাছে, ট্রেজারি বেঞ্চ এটাকে যাচাই বাছাই করবেন না। এখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাই বলেছেন যে আমরা এটা যাচাই বাছাই করবো, আমরা দেখবো এটার অ্যাসপেক্টগুলো কী কী। আমি আপনাকে মানে অনিয়ারে আছি, আমরা এটা বলতে চাই, যদি এখানে ডেফিনেটলি খরচের বিষয় বেশি থাকে তাহলে ট্রেজারি বেঞ্চ এটাকে ডিনাই করতে পারে, এক। দ্বিতীয়ত এখানে খরচের যে ক্যালকুলেশনটা আপনি দিচ্ছেন, আমার কাছে যেটা মনে হয় যে এখানে আরেকটা ক্যালকুলেশন আমি জানি না এটা নিশ্চিত রূপে, আপনি আমাকে কারেক্ট করতে পারেন, সেটা হচ্ছে তেল খরচ কিন্তু তারা এমনিতেই পায়, এখনই পায়, এই গাড়ির জন্য না, আলাদাভাবেই তারা 70,000 টাকা তাদের জন্য বরাদ্দ আছে, এটা হাসনাত আব্দুল্লাহ কিন্তু অ্যাড্রেস করছে পার্লামেন্টে। কাজেই তেল খরচ এটা এডিশনালি লাগতেছে না, এক। দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট যেটা আমাদের কাছে মনে হচ্ছে মিস হচ্ছে, দেখেন আমার কিন্তু আপনার টাকা বাড়ার সাথে আমি কিন্তু একমত পোষণ করছি, টাকা বাড়লে এটা তারা রিভিউ করতে পারে ডিসিশন, বাট এটার যে গুরুত্ব আছে, এটা যে প্রয়োজন আছে, এই প্রয়োজনটা কিন্তু ওইখানে ট্রেজারি বেঞ্চ থেকে শুরু করে বিরোধী দল সবাই এটাকে কিন্তু অ্যাড্রেস করছে, এটাকে অ্যাপ্রিশিয়েট করছে। তো তারা যদি 300 জন মানুষ যদি তার একসাথে বসে সিদ্ধান্তটা নেয়, আমার কাছে মনে হয় যে তারা একটা বিশেষ বিবেচনা বা যাচাই বাছাই করেই তারা সিদ্ধান্তটা নেবেন। যেই আলাপটা আমরা এখানে মিস করতেছি, যে দেখেন এই যে এই অ্যাসেটটা করমুক্ত করে তিনি পার্সোনাল টাকা দিয়ে কিনতেন, ঠিক আছে, কেনার পর এই অ্যাসেটটা তার হয়ে যেত, কিন্তু এখন যে গাড়িটা কেনা হবে এই গাড়িটা কিন্তু রাষ্ট্রের থেকে যাচ্ছে, ভালো লস তার হইতো, এখন সরকারের লস হবে, এটা সরকারের ডেপ্রিসিয়েশন হবে, করের টাকা ডেপ্রিসিয়েশন হতে পারে। এখন দেখেন সেটা জনগণের টাকা ডেপ্রিসিয়েট করবেন কেন আপনারা? আমি জনগণের টাকা আপনি ডেপ্রিসিয়েট করার দরকার নাই, আমি তো বলছি সরকার যদি চায়, 300 জন মানুষ যদি চায়, তাদেরকে কিন্তু দেখেন আমরা যখন বলি তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন প্রসঙ্গ বলি তারা ল মেকার, আমরা কিন্তু তাদেরকে ওই ম্যান্ডেটটা দিছি না, আমরা তো ভোট প্রদান করার মাধ্যমে আমরা তাদেরকে ওই ম্যান্ডেটটা দিছি, কাজে ওই ম্যান্ডেটে তারা এটা কিন্তু খুঁটিনাটি আলোচনার বিষয়াদি, ডেফিনেটলি এখানে টাকার প্রসঙ্গ আছে, আমার কোনো ডাউট নাই, কিন্তু 300 জন মানুষ বিরোধী দল সরকারি দল মিলে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমার কাছে মনে হয় যে এই সিদ্ধান্তে একটা ম্যারিট থাকবে, আমি সেটাকে ডিনাই করতে চাই না। 300টা মানুষ, এবং বাংলাদেশে এই ধরনের নজির ইনফ্যাক্ট ডিফারেন্ট, যে সরকারি দল। এবার আমি আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করে বিরোধীতে যাব। আচ্ছা আপনি প্রশ্ন করে রাখেন, আমি জাস্ট এটাকে 30 সেকেন্ড এক্সটেন্ড করি।
দেখেন আমার কাছে একটা ক্ল্যারিফাইড একটা পজিশন আছে। পজিশন হচ্ছে যেহেতু অ্যাসেটটা রাষ্ট্রের জন্য থেকে যাচ্ছে, কাজেই এই অ্যাসেটটা তো 5 বছর ব্যবহৃত হবে না, এই অ্যাসেটটা হয়তো আরো 15 বছর ব্যবহৃত হবে, 20 বছর ব্যবহৃত হবে। পুরান গাড়ি নেবে কেন? সেটা তো পরের এমপির দায়ভার। কিন্তু আপনি ভাঙাচোরা একটা গাড়ি তার হাতে দিবেন কেন? সে নতুন করে এমপি হলে নতুন গাড়ি নেবে। ইন্টেনশনটা দেখেন না, ওইটা সেটা আপনি ল করেন, কোনো সমস্যা নেই, সেটা আপনি অ্যামেন্ডমেন্ট করেন, সেটাকে আপনি আলোচনা নিয়ে আসেন যে ঠিক আছে এই গাড়িটা আমি 15 বছর 20 বছর চালাবো, সেটা তো সুযোগ আছে, সেটা সুযোগ নাই তা না। কাজে আমার কাছে মনে হয়েছে যে এটা ইয়া করতে পারেন। আরেকটা ব্যাপার আমি বলি, তুষার আপনি আমাকে কারেক্ট করতে পারেন, সেটা হচ্ছে আমার যেটা ধারণা, আমি যেটা জানি সেটা হচ্ছে তিনি এখন ড্রাইভারও তিনি পান সংসদ সদস্য হিসাবে। পাপি আপা আরো ভালো বলতে পারবেন, ড্রাইভার তিনি পান না। আচ্ছা, যদি ড্রাইভার যদি না থাকে তেল খরচ পেতেন? তেল খরচ আমরা বছরে পেতাম 70,000 টাকা তেল খরচ পাই। হ্যাঁ, বছরে এক বছরে 70,000 সেটা হয় তেল বিমানের টিকিট, মাসে না 70,000 টাকা পায়। আমি 8 থেকে 14 পার্লামেন্ট পরে এটা হয়তো বৃদ্ধি করে এটা পায়, এই জন্য বলেছি মাসে 70,000 টাকা। আমি মাসে কিনা জানি না, এটা যদি পাপি আপা কারেক্ট করে তো বছর হইতে পারে, বাট যেটা উনি বলেছেন এটা এক্সটেন্ড হতে হয়েছে। কিন্তু দেখেন তেল খরচ যদি পায় তাহলে 2 কোটি টাকা আলোচনাটা ঠেকবে না, এটা আরো কমবে। তখন 2 কোটি থাকবে, আদার যে তখন 2 কোটি থাকবে, কারণ আগে যখন তারা বিরাট আকৃতির রাজদাহা গাড়িগুলি কিনতেন তখন ওইটা তেল খরচ 70,000 হতো না, ওটা তাদের 15-2 লাখ টাকা খরচ হতো। আমি দেখেন আমি ওই গাড়ি 3.5 কিলোমিটারের বেশি চায় না। তুষার ভাই আমি আলোচনাটা কিন্তু ওপেন রাখছি এই জন্য দেখেন আমরা আলোচনাটা ওপেনলি করতে চাচ্ছি, মানে পয়েন্টটা কিন্তু এখন এক জায়গায় নেব না বলিয়া নেব বলিল, আবার নেব বলিয়া আবার এটাকে জাস্টিফাই করছে। তো তাহলে এইসব নেব না বলা দরকার না, ইটস ওকে, আমি জাস্টিফাই করছি না, আমি পয়েন্টটা ক্লিয়ার করেছি যে এই আলোচনাটা আমি ওটাও বলেছি, তার ইন্টেনশনের ব্যাপারে আমি একটা আলোচনা করেছি। আর দেখেন আমি যে জিনিসটা বলেছি, প্রথমত হাসনাত আব্দুল্লাহ এই প্রপোজিশনটা দিয়েছে, এটা তার নিজের জন্য দেয়নি, এটা সবার জন্যই দিয়েছে, আর আপনি এটাকে ব্যাখ্যা করছেন, আপনি এটা ব্যাখ্যা করেছেন। এমপি সাহেবের গাড়ি থাকতে হবেই কেন? এমপি সাহেব তো একজন দরিদ্র ব্যক্তি হতে পারেন, এমপি সাহেব গাড়ি ছাড়াও নেতা হতে পারেন, এমপি সাহেব জনগণের মতো রিক্সায় চলবেন। আমরা যখন শহীদ ওসমান হাদির কথা বললাম, আমরা যখন তাকে এত সম্মান জানালাম, আমরা বললাম যে সে রিক্সায় করে ঘুরতো, সে বডিগার্ড দিতে চাওয়ার পরেও সে বডিগার্ড চায় নাই। তো যখন আমরা হাদির আদর্শে নিজেকে উজ্জীবিত করব বলি, তখন আমরা ব্যাটারি রিক্সায় ঘুরতে চাই না কেন? তখন আমরা কেন এলাকাতে গেলে আমরা ইউএনের চেয়েও একটা বড় গাড়ি নিয়ে ঘুরতে চাই, এবং ইউএনের সাথে নিজেকে কেন তুলনা করি? ইউএন একটা সরকারি পদ, আর এমপি তো একটা রাজনৈতিক পদ, এবং জনগণের ভালোবাসা উনি সেখানে গিয়েছেন। ইউএনও সাহেবকে জনগণ ভালো নাও বাসতে পারে, কিন্তু এমপি সাহেবকে যে ভালোবাসা এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তাহলে ভালোবাসার মানুষটা ভালোবাসার জনগণের মতো ব্যাটারি রিক্সা চললে অসুবিধা কি? তার গাড়ি কেন লাগবে? কোনো অসুবিধা নাই। যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জে মধ্যে একসময় রাস্তাঘাট কিচ্ছু ছিল, মোটরসাইকেলে চড়ছি আর শহরে রিক্সায় চড়ছি। আর তারপরেও ধরেন যে ট্যাক্স ফ্রি গাড়ি নিলে ওটাকে নতুন বইয়ের মতো সাজায় গুছায় রাখছিলাম, কারণ ওটা চালানোর সামর্থ্য আমাদের মতো মধ্যবিত্ত মানুষের পক্ষে সম্ভবপর ছিল না। ঋণ করে লোন নিয়ে ব্যাংকের, কারণ এটা ফিটনেসের ব্যাপার আছে, তারপরে চাকার টায়ার টিউবের একটা খরচের ব্যাপার আছে, যেটা আমি বড় গাড়ির চাকার কিন্তু অনেক দাম, যার কারণে আবার রেজিস্ট্রেশনেরও দাম বেশি। স্বাভাবিক কারণে মান্থলি আমার সুপ্রিম কোর্ট থেকে যে ইনকাম অর্ধেক যদি আমি ওই গাড়ি পিছনে ব্যয় করি, তার চেয়ে এটা নতুন বইয়ের মতো করে বিরাট একটা গ্যারেজ লাগে। তো স্বাভাবিক কারণেই আমরা নোয়াতে চড়ি অভ্যস্ত, আর 3 লাখ টাকার কার কিনছিলাম প্রথম, আর 12 লাখ টাকা এরপরে কারটা বিক্রি করে পুরাতন কার 9 লাখ টাকাতে একটা নোয়া কিনছিলাম না নিজের পাশে, ওটাতেই চড়তাম, আর এটাকে নতুন বইয়ের মতো করে সাজায় রাখতাম। তো পরে 5 বছর যখন হয়ে যেত তখন এটাকে সেল করে দিতাম, দিয়ে একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিচ্ছি, ওই যে টাকাটুকু পেয়েছি। তারপরে যে বাকিটা ছিল সেটা আইএফআইসি ব্যাংকের থেকে আবার 2 কোটি টাকার লোন নিছি, নিয়ে হচ্ছে সেটা আবার কিস্তি। দেখেন আপনার হিসাব খুবই পরিষ্কার। 5 বছর হিসাব। আমি ওই 4 বছর রিক্সায় চড়ছি, সিএনজিতে চড়ছি, চড়ে আমি হাইকোর্টে গেছি, এবং সিএনজি পেতাম না অনেক সময়। তাহলে আজকে কি অসুবিধা? আজকে তো ঢাকা শহরে ব্যাটারি রিক্সা 40 কিলোমিটার গতিতে পেতাম না, অনেক সময় দাঁড়ায় থাকতে হতো, 40 কিলোমিটার বৃষ্টির দিনে পেতাম না, বা রিক্সা করে মাজার গেট পর্যন্ত আসতাম, আবার মাজার গেট থেকে তখন হচ্ছে সিএনজি একটু বেশি টাকায় চেয়ে ফেলতো, তখন হচ্ছে আমি আসাদ গেটে আসতাম। এটা আমার নিজের ব্যক্তি জীবনের কথা আমি বলছি। আজকে কেন এমপি সাহেবরা এরকম? এমপি সাহেবরা কথার সাথে কাজের মিল রাখতে হবে, কারণ জনগণের স্বার্থ সুবিধার জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস, সর্বোচ্চ ছাড়, সর্বোচ্চ ঐক্যমত্যের জায়গাটা প্রশস্ত থাকা দরকার। আর কমিটমেন্ট যখন সোহরাওয়ার্দী উদ্যানে করেছি 1 থেকে 7 দফার ভিতর 1 দফা, তাহলে এইটা যদি আমি না মানি, আমি কমিটমেন্ট করব, আমি যদি না মানি, যে দল কমিটমেন্ট করছে সে যদি না মানে, তাহলে এইটা তো জনগণের কাছে ওই আগের কথাই আসবে যে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে সুশীল সমাজরা যেটা টকশো করতো যে সব দলই এক সম্মত পোষণ করে, সেখানে ওই একই কথাটা চলে আসতেছে। বিষয়টা হচ্ছে এখানে তাসনিম রিয়াজ, আপনাকে দিয়ে এই তর্কটা এখানে শেষ করব। বিষয়টা হচ্ছে এইরকম যে প্রথমত এমপি সাহেবের তো নিজের বাড়ি থাকার কথা ওই এলাকাতে, ফলে নিজের বাড়িতে উনি চাইলে একটা ঘরে অফিস করতে পারেন, সরকারি অফিসার দরকার। তারপরেও তিনি যদি মনে করেন যে পার্টি অফিস থাকার কথা, তাহলে পার্টি অফিস। আমি একটু কারেকশন করি তুষার ভাই, আপনার পারমিশন নিয়ে,
যে 70,000 টাকা মান্থলি না বছর আমার কিন্তু মনে নাই, কারণ 8 সাল থেকে 14 সালের এমপি, এটা 26 ওই সাল। সময় তেলের দাম কম Exact ছিল। ওই সংখ্যা আজকে যেটা তেলের দাম শুনলাম যে কম ছিল। 70,000 টাকা মান্থলি শুনলাম, আমি যদি ভুল না না, করি। ওই যাই সময় হোক, তেলের হতে দাম কম পারে। ছিল, 35 টাকা 40 টাকা তেলের লিটার ছিল। Right. তো এই জন্য তারপরে কম CNG হতে করে পারে। চলতাম। হ্যাঁ, কম হতে পারে, গ্যাস দিয়ে। কম হতে পারে, জানি না, আমরা জানার দরকার নাই। 70,000 আমরা মাসেই ধরে নিয়েছি, তাতে তো একটা খরচই তো সরকারকে তো দিতে হবে। যে জায়গাটায় ছিলাম, যে ওনার নিজের বাড়ি থাকতে পারে, সেখানে অফিস হতে পারে, ওনার পার্টি অফিস থাকতে পারে, সেটাকে তারা একটা অংশ এমপির জন্য ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেক উপজেলা এমপি যখন যাবেন ওইটি তার অফিস হতে পারে। তারপর উনি যদি সরকারি অফিস চান, সেটা তো একটা সরকারি প্রশাসনিক দপ্তরের মধ্যে হওয়া উচিত না। কারণ এমপিরা তো প্রশাসনিক দপ্তরের মধ্যে যাবেন শুধুমাত্র যদি মন্ত্রী হন, নির্বাহী মন্ত্রণালয়ে, পাওয়ার। আদারওয়াইজ তো তার প্রশাসনিক দপ্তরের মধ্যে অফিস করার কথা না। কথা না। এটা হচ্ছে প্রশ্ন, এবং তার সঙ্গে গাড়ির প্রশ্ন তো চলেই এসেছে। এখন যে জায়গাটাতে আমরা ছিলাম, যখন তারা করমুক্ত গাড়ি আনতে পারতেন, তখন অনেকে তাদের ব্যক্তিগত পয়সায় 2-2.5 কোটি টাকা দামের গাড়ি এনেছে, বিশাল বাসের মতো বড়, ঘুমিয়ে থাকা যায়, গদি সেরকম। হ্যাঁ, আপনি উঠছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, 2-1 এমপির গাড়িতে আমি উঠেছি তখন, এবং আমার এলাকার এমপি আমাকে রাস্তায় হাঁটতে দেখলে গাড়িতে নিয়ে নিত, বলতো আর কই যান আপনি, আসেন, তো নিত আমাকে। তো আমিও তার গাড়িতে উঠে বেশ একটা থাকি তো, সম্মান পেলে ভালো লাগে। তো কিন্তু এখন যখন গাড়ি কিনে দেবে সরকার, তো সবাইকে একই গাড়ি কিনে দেবে, তাই না, সমান হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই গাড়িটা তো সরকার কর পরিশোধ করবে, করবিহীন নয়। তাহলে আপনি দেখেন, জনগণকে কর দেওয়াচ্ছেন, সেই করটা আগে দিলে আপনি দিতেন। কর যখন মুক্তি নিয়েছিল এমপি, তখন নিজের পয়সার কর মুক্তি নিয়েছিল, কিন্তু এখন সে জনগণের পয়সায় কর পরিশোধ করিয়ে, জনগণের পয়সায় গাড়ি কিনে, জনগণের পয়সায় তেল কিনে, ড্রাইভার নিয়ে, জনগণের পয়সায় 5 বছর গাড়ি চালিয়ে 2-2.5 কোটি টাকা খরচ করিয়ে, তারপরে আবার ভাঙ্গা গাড়িটা আপনি একটু আগে বললেন যে পরের এমপিকে দিবে। কেন দিবে? পরের এমপি আসলে আবার নতুন গাড়ি ওইটা আবার কিনবে। অকশনে বিক্রি করবে 10 লাখ 12 লাখ টাকা। এটা আবার মজার ব্যাপার আছে। প্রশাসন আপনি আবার যদি ওখানে জিআরডি apply মিনিস্ট্রির করবে। সামনে যান, তাহলে দেখবেন যে শত শত এরকম এসইউভি পড়ে আছে, এগুলো অকশনও হয় না, কিছুই হয় না, এগুলা পড়ে আছে, চলে না। এবং সরকারের সমস্ত অফিসে, প্রত্যেকটা অফিসে এরকম এসইউভি পড়ে আছে, যেগুলো মেরামত হয় না, এটা হয় না, সেটা হয় না, পড়ে থাকে। এবং এক পর্যায়ে যখন অকশন হয়, এগুলা ছাল চামড়া বাকল কিছুই থাকে না। তাহলে এরকম একটা পরিস্থিতিতে ডেপ্রিসিয়েশন হয়, এরকম একটা সম্পদ সরকারকে দিয়ে কিনিয়ে তারপরে সেটা নিজেরা ব্যবহার করে তারা রেখে যাবেন কেন? তারা তো বলেছেন এটা অলাভজনক পথ, কিন্তু এই কাজটা তো একটা লাভজনক কাজ। ঠিক আছে, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, আমি অলরেডি উত্তরটা দিছি, মানে আগের আগের এপিসোডে উত্তরটা আমরা পেয়েছি। আগের এপিসোডে অল অ্যাবাউট হচ্ছে গাড়ি নিয়ে ডিসকাশন করছি। আমি এখনো এটা এখন এখানে শেষ করো, তারপর আমরা অন্য আমি topic এ চলে এখানে যাব। জাস্ট আমার একটা সিঙ্গেল পজিশন আমি জাস্ট বলে দিলাম যে গভর্নমেন্ট এখন এটা আলোচনা করবে। সংসদটা তো এই জন্য, যখন আপনি বলতেছেন যে এখানে একটা আলোচনার উইন্ডো ওপেন আছে, এই যে আজকে আপনি আলোচনাটা করলেন, এটা একটা ইনসাইড হইতে পারে। আজকে আমরা ডিসকাস করতেছি, এটা একটা ইনসাইড হইতে পারে। একটা প্রপোজিশন, এটা সিদ্ধান্ত না, এটা ডিসিশন না। একটা প্রপোজিশন, এটা একটা ডিসকাশন হতে পারে, সেই ডিসকাশনে এই ইনপুটগুলো আসতে পারে, অন্য কোনো স্কোপে এটাকে অ্যাডজাস্ট করা যায় কিনা সেটা নিয়েও আলোচনা হইতে পারে। এবং কালকে সংসদে এই আলোচনাটাও আসতে পারে, ঠিক আছে আমরা গাড়ি নিব না, সবাই মিলে এটাও বলতে পারে। কাজেই কোনোটাতেই আমার কোনো আপত্তি নেই, কোনোটাতে আমার কোনো দ্বিমত নেই। যেহেতু 300 জন সংসদ সদস্য, তারা এই গাড়িটাতে চড়ে 300+50 এক্স্যাক্টলি, তারা এই গাড়িটাতে চড়ে জনপ্রতিনিধি হিসাবে তারা এলাকায় যেতে চান। আপনার এই আলোচনাটাতে আসবে, এটা খুব গুরুত্বপূর্ণ ডিসকাশন। তারা এলাকায় যেতে চান, মানুষের সাথে তাদের কমিউনিকেট করতে হয়, মানুষের সাথে কমিটমেন্ট আছে, তাদের সাথে মুলাকাত করতে, দেখা করতে, শুনতে হয় তাদের অভিযোগ অনুযোগ। কাজেই তারা এটা করবেন কি করবেন না, এটা তারা সিদ্ধান্ত নিতে পারেন। তবে আমি যেটা বলেছি যে দেখেন, ট্যাক্স ফ্রি হলে এটাকে একটা স্কোপে নিয়ে আসার সুযোগ আছে। যেহেতু আপনি ডেপ্রিসিয়েশনের কথা বলতেছেন, অবচয় হবেই, অবচয় যে কোনো অ্যাসেটের অবচয় হবে, তার কাছে থাকলে অবচয় হবে। ফ্যাক্ট ইজ এটা একটা ফিক্সড অ্যাসেট হিসাবে রাষ্ট্রের কাছে থেকে যাবে, এবং এটা করমুক্তের যে ধারণা, ওই ধারণা থেকে আসলে একটু বাইরের একটা প্রপোজিশন তিনি দিয়েছেন। সেকেন্ড যে ডিসকাশন, এই সেকেন্ড ডিসকাশনের সাথে আমি একটা পয়েন্ট আমি আপনার সাথে যুক্ত করি। দেখেন, এটা সংসদীয় পজিশন, সিদ্ধান্তটা কারা নিয়েছে, মানে এখানে বসার ব্যাপারে সিদ্ধান্তটা কারা নিয়েছে, যে কোথায় তারা বসবে? সরকার নিয়েছে। কিন্তু আপনি হয়তো আলোচনা বিরোধী দল না, আমি একটু বলি আপা, আলোচনায় আছে বিরোধী দল যেটা করছে, বিরোধী দল এটাকে আলোচনায় নিয়ে আসছে। ডক্টর আতিক মুজাহিদ নামের একজন পার্লামেন্টারিয়ান, তিনি আলোচনাটা নিয়ে আসছেন। তিনি বলছেন যে দেখেন, আমাদের এলাকায় যেতে হয়, আমাদের বসার কোনো জায়গা নেই, সবার বসার জায়গা আছে। আমাদেরকে যদি আপনি একটা ছোট্ট বসার জায়গা দেন, আপনি আলোচনাটা রিকল করতে পারেন, শুনতে পারেন, আই হ্যাভ নো ইস্যু। ছোট্ট যদি একটা জায়গা দিতে পারেন, আমরা অ্যাটলিস্ট যখন এলাকায় যাই, আমরা মানুষের সাথে কমিউনিকেট করতে পারবো। এখানে নির্বাচনের আগে কোথায় বসে করতে কোনো সমস্যা নেই, নির্বাচনের আগে তিনি তার বাসায় বসে করুক। তিনি এখন একজন জনপ্রতিনিধি। তুষার ভাই না, তুষার ভাই আমি একটা বলি, মানে আপনি যদি সরকারের উপর এখন ভ্যাট চাপিয়ে দিচ্ছেন, না ইসোকে ভ্যাট চাপিয়ে দিচ্ছে সরকার, সে তো জনপ্রতিনিধি, ভ্যাট চাপিয়ে দিচ্ছে, তো তিনি জনপ্রতিনিধি, তিনি জনপ্রতিনিধি একটা অফিসার না। আমরা যে জিনিসটাকে যেই ফরম্যাটে দেখতেছি, যে বিরাট আকারে দেখতেছি, এর থেকে গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে। আমি সেই জায়গাটা একটু আমাকে যেতে দেন, মানে আই ইনসিস্ট। সেটা হচ্ছে যে দেখেন, কেসটা কোথায়? কেসটা এখানে না, কেসটা